ওয়েলকাম টু ডিমাস 365। আমরা এখন থেকে অর্থাৎ আমরা নতুন বছর থেকেই সব থেকে বেশি জোর দেব প্রাইমারি এবং আপার প্রাইমারি উপরে। আমরা খুব শীঘ্রই কিন্তু এই নোটিফিকেশন পেয়ে যাব, 1 মাস হোক বা 2 মাসের মধ্যে পেয়ে যাব। তাহলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করিয়ে তোমাকে বেশি সময় দেবে না। ফর্ম ফিল আপের পরে দেখবে 2 থেকে 3 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নেবে। তাহলে তোমাকে ওই 2 দিনে কিন্তু তোমার সম্ভব না যে পুরো সিলেবাসটা শেষ করা। এই জন্য তোমাকে কিন্তু এখন থেকেই প্রিপেয়ার হয়ে থাকতে হবে, কারণ যে কম্পিটিশন তাতে তোমাকে কিন্তু লড়াই করতে হবে। তো আমরা এখন থেকে সিটেটের উপরে যে সমস্ত প্রশ্ন করা হয়েছে এবং ভিন্ন ভিন্ন ধরনের যে প্রশ্নগুলো হয় সেই সমস্ত প্রশ্ন তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো আমার আজকে যে প্রশ্নগুলো হয়েছে দেখো, এগুলো প্রত্যেকটা তোমাদের সিটেটে আসা প্রশ্ন এবং সেগুলো আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করব যেন প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের পুরো কনফিউশনটা আমার ক্লিয়ার হয়ে যায়। চলো, তো 1 নম্বর প্রশ্ন দেখো কি দিয়েছে দেখো, একটি প্রগতিশীল শ্রেণীকক্ষে এমন একটি পরিবেশ তৈরি করার উপর জোর দেওয়া উচিত যেখানে, অর্থাৎ একটা প্রগতিশীল শ্রেণীকক্ষ সেখানে কিসের উপরে জোর দেওয়া উচিত। তো আগে বলো যে এই যে প্রগতিশীল শ্রেণীকক্ষ, এই প্রগতিশীল শ্রেণীকক্ষ মানে কি বলো। দেখো, এই প্রগতিশীল শ্রেণীকক্ষ মানে কিন্তু মনে রাখবে তোমার প্রত্যেকেই যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ কি বললাম বলো আমি শব্দটা, যে প্রগতিশীল শ্রেণীকক্ষ মানে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষণ। এর মানে কি? এর মানে হলো দেখো যে এমন একটি শ্রেণীকক্ষ যেখানে শিক্ষকরা তার শিক্ষার্থীদের বা তাদের ছাত্রছাত্রীদের হাতে কলমে, মানে কোনো মুখস্থ বিদ্যা না করিয়ে হাতে কলমে শেখাবেন, হাতে কলমে শিখিয়ে তাদের অভিজ্ঞতা তৈরি করবেন। কোনো বিষয়ের প্রতি কিভাবে চিন্তা ভাবনা করতে হয়, কিভাবে আলোচনা করতে হয়, সেগুলো কিন্তু শিক্ষকরা তার শিক্ষার্থীদের শেখাবেন। এবং কিভাবে একটা শিক্ষার্থী সেই শিক্ষণ বা সেই যে তোমার চিন্তা ভাবনা গ্রহণ করবে, এই যে একটা শ্রেণীকক্ষ, এই শ্রেণীকক্ষকে বলা হয় কিন্তু প্রগতিশীল শ্রেণীকক্ষ। প্রত্যেক ক্লিয়ার এখানে? তাহলে আমরা তার মানে কি দেখো, এই প্রগতিশীল শ্রেণীকক্ষে বিশেষ করে শিক্ষার্থীদের মূল্য দেওয়া হয়, তাদের কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কিন্তু মূল্য দেওয়া হয়। তাহলে আমরা কোন উত্তরটি নেব দেখি, আমরা নিচে থেকে দেখবো একটা, হ্যাঁ একটু, শিক্ষার্থীদের শুধুমাত্র পরীক্ষার জন্য শেখার প্রত্যাশা করা হয়, অবশ্যই হবে না। কারণ তুমি কি কোনো শিক্ষার্থীকে, তো অ্যাজ এ টিচার হিসাবে কোনো শিক্ষার্থীকে শুধুমাত্র কি পরীক্ষার জন্য শেখাবে? অবশ্যই না। তাহলে অপশন ডি তোমার ভুল। শিক্ষক নেতৃত্ব দেন এবং শিক্ষার্থীরা নিঃশব্দে অনুসরণ করে। দেখো অপশন সিতে বলা হচ্ছে কি দেখো, যে কোন শিক্ষক যখন পড়াবেন তখন কিন্তু শুধু তোমার শিক্ষার্থীরা শুধুমাত্র অনুসরণ করবে, অর্থাৎ কপি অ্যান্ড পেস্ট করবে। তুমি যা শেখাবে সেই শিক্ষার্থীরা তাই মুখস্থ করবে, তাই পড়বে, কিন্তু এটা কোনো নিয়ম না, মানে তোমার এটা কোনো শিক্ষার পদ্ধতি নয়। কারণ দেখো, তুমি অ্যাজ এ টিচার হিসাবে বা শিক্ষক হিসাবে যতক্ষণ না তাদেরকে কিছু করতে দেবে ততক্ষণ কিন্তু তুমি কখনো বুঝবে না যে তারা শিখতে পারছে কি পারছে না। তার মানে আমাকে অনুসরণ করার দরকার নেই, আমার পদ্ধতি অনুসরণ করে ও যেন নতুন নতুন কিছু শিখতে পারে, নিজে করতে পারে, এটা কিন্তু তোমার রিয়াল শিক্ষণ। তার মানে অপশন নাম্বার সি তোমার ভুল। এবার দেখো তোমার অপশন নাম্বার বি দেখো, কেবল পারফরমেন্স ও পরীক্ষার ফলাফলের উপর জোর দেওয়া হয়, কখনোই না। একজন সত্যিকারের শিক্ষক যখন থাকেন তখন কিন্তু অবশ্যই এর উপরে কখনোই জোর দেন না। তাহলে অবশ্যই অপশন নাম্বার এ হবে তোমার দেখো, শিক্ষার্থীদের আবেগগত চাহিদায় যত্ন দেওয়া এবং তারা নিজেদের মূল্যবান মনে করে। অর্থাৎ দেখো, তুমি যখন শিক্ষক হিসাবে প্রত্যেকটা ছাত্রকে মূল্য দেবে, অর্থাৎ যখন তুমি প্রত্যেকটা ছাত্রকে গাইড করবে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি, তখন দেখবে অবশ্যই কিন্তু তারা তোমার কাছে কিন্তু মূল্যবান হয়ে উঠবে। তারা ভাববে যে স্যার বা শিক্ষক আমাদের মূল্য দেয়। বোঝালো প্রত্যেকের? তাহলে অপশন নাম্বার তোমার এ হবে সঠিক। চলো নেক্সট প্রশ্ন করবো আমরা, কি দিয়েছে দেখি আমরা। নেক্সট প্রশ্ন দেখো, একজন শিশুকে বা একটি শিশুকে 3টি পাহাড়ের একটি ত্রিমাত্রিক বা 3D মডেল দেখানো হলো।
যা পিয়াজের মতে এটি কি নির্দেশ করে? তাহলে তুমি কোনো শিশুকে 3D মডেলের একটা পাহাড়কে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছ, তো বলছে কি যে পিয়াজের মতে বলছে কি এটা কি এটা কার মধ্যে পড়ে, বা এটা তোমার বৈশিষ্ট্য হয় যে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুদের যে বিকাশের বিভিন্ন পর্যায় হয়, সেই পর্যায়টি কার মধ্যে পড়ে? আমরা কি বলবো দেখি, আত্মকেন্দ্রিকতা, সর্বপ্রাণবাদ, বস্তু স্থায়িত্ব, না তোমার কাল্পনিক চিন্তন। তো দেখো আমরা এখানে কোনটি সঠিক উত্তর নেব। দেখো, তো আমাকে জানতে হবে প্রত্যেকটা অপশনের মানে, এখানে মানে কোনটা কি আমাকে জানতে হবে, নাহলে কিন্তু সঠিক উত্তর করতে পারবো না। ফার্স্ট আমরা দেখি আত্মকেন্দ্রিকতা। দেখো আত্মকেন্দ্রিকতা মানে কি, কোন একটা শিশু 18 থেকে 24 মাসের যে শিশু হয়, এত মান্থ, আবারও বলছি আমি, কোন শিশুর বয়স যখন 18 থেকে 24 মাসের হয়, তখন কিন্তু শিশুরা তার সমস্ত নিজেদের ওয়ার্ল্ডেই থাকে, অর্থাৎ ওর একটা নিজস্ব একটা জগৎ থাকে, ওই জগতের বাইরে কিন্তু কখনো ভাবনা চিন্তা করে না। অর্থাৎ দেখবে কোন তোমার বাচ্চা শিশুকে তুমি যখন তুমি নিজে কিছু বলবে, তোমার কথা শুনবে না কিন্তু, বা তুমি কিছু দেখাবে ও দেখতে চাইবে না, অর্থাৎ ও কিন্তু নিজের জগতেই থাকবে সর্বদা। বোঝার প্রত্যেকের? তাহলে দেখো এই আত্মকেন্দ্রিকতা মানে যে শিশুরা কম বয়স বা অল্প বয়সী শিশুরা ওদের নিজস্ব জগৎ থাকে, সেই জগতের মধ্যে ওরা কিন্তু নিজেরাই ভাবনা চিন্তা করে, নিজেরাই দেখে সবকিছু, ওকে তোমার কথা কোনো শুনবে না। এরপর দেখো সর্বপ্রাণবাদ। সর্বপ্রাণবাদ মানে কি, যে শিশুরা মনে করে যে সমস্ত জীবের সমস্ত বস্তুর মধ্যেই জীব আছে বা সজীব, প্রত্যেকটা বস্তুই সজীব, এগুলাই সর্বপ্রাণবাদ, মানে সবকিছুতেই জীবন আছে আর কি, এগুলাই সর্বপ্রাণবাদ। বস্তুর স্থায়িত্ব। বস্তুর স্থায়িত্ব মানে দেখো কোনো শিশুর কাছে কোনো ব্যক্তি বা কোনো বস্তু যদি থাকে, সেটা যদি সরেও যায়, সরিয়ে নেওয়া হয়, বা সেটা যদি না থাকে, শিশুরা কিন্তু মনে করে যে ওই যে বস্তু বা ব্যক্তিটি এখনো আছে তার নিকটে, একে বলা হয় তোমার বস্তুর স্থায়িত্ব। আর কাল্পনিক চিন্তন। কাল্পনিক চিন্তন হলো ধরো যে এমন চিন্তন যে দেখবে বাচ্চারা অনেক কিছু কিন্তু ভাবনা চিন্তা করে, তারা অনেক কিছু তোমার ভাবে যে এটা আমার, এটা কি ধরনের, কি ধরো কি বলতো, পৃথিবীতে প্রথম দেখছে সবকিছু, তাহলে ওর মনে কিন্তু প্রশ্ন জাগে যে কি এটা কি ধরনের জিনিস, বা কোন একটা লম্বা একটা ব্যক্তিকে দেখছে, ও মনে মনে ভাবছে এটা কে, কত বড়, এত লম্বা কেন, এগুলো কিন্তু ওদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগে। এগুলো কাল্পনিক চিন্তা, অনেক কাল্পনিক জগতে কিন্তু ওরা সর্বদা থাকে। তাহলে আমরা দেখো এখানে কি বলতে পারি, কোনটি সঠিক উত্তর? আমরা বলবো আত্মকেন্দ্রিকতা। মানে কি দেখো, তুমি যদি ওই শিশুকে এই বয়সের মধ্যে কোনো 3D মডেল বা 3D একটা পিকচার দেখাও, ও কিন্তু সেই নিয়ে কোনো মাথা ঘামাবেই না, ওর কোনো আসেই যায় না যে এটা কি, কারোর সাথে জানে না এটা কি, ঠিক কি না? তাহলে অবশ্যই আমরা আত্মকেন্দ্রিকতাতে এটি সঠিক উত্তর করব। চলো নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নেক্সট প্রশ্ন দেখো, যা পিয়াজে বলেছেন শিশুদের চিন্তাধারা প্রাপ্ত বয়স্কদের তুলনায় কি ধরনের হয়? কি ধরনের হয় বলো? শিশুদের চিন্তাধারা প্রাপ্ত বয়স্কদের তুলনায় কি ধরনের হয়? আলাদা নয়, মানে একই হয় কি বলতো, একটা শিশুর সঙ্গে তুমি একটা প্রাপ্তবয়স্কের তুলনা করছো, তাহলে কি একই হয় কখনো? কখনো না। তার অপশন এ হবে না। খুবই কি অনুরূপ, মানে প্রায় কি একই হয়? সম্ভব এটা কখনো একটা বাচ্চার সঙ্গে একটা প্রাপ্তবয়স্কের মধ্যে তুলনা হচ্ছে? কখনোই হবে না। পরিমাণগত মানে কি? দেখো পরিমাণগত মানে বলা হচ্ছে এখানে দেখো যে একটা শিশুর জ্ঞান, মানে জ্ঞান যে একটা বয়স্কদের থেকে কম বা বেশি, এটা কখনো জাজমেন্ট করা যায় না। কেন? কারণ একটা শিশুর সঙ্গে একটা প্রাপ্তবয়স্কের তুলনাই হয় না, ঠিক কিনা? সে তার একটা নির্দিষ্ট জগৎ নিয়ে থাকবে। তো এই জন্য কিন্তু আমার অপশন নাম্বার সিও হবে না, তার অবশ্যই বি হবে। কারণ শিশুরা সর্বদা তার একটা নিজস্ব জগতের মধ্যে থাকে, তারা কখনো অন্য কারোর সঙ্গে কখনো কম্পেয়ার আমরা করতে পারবো না। এই জন্য আমরা বলবো যে তোমার শিশুদের চিন্তাধারা প্রাপ্তবয়স্কদের তুলনায় গুণগতভাবে কিন্তু ভিন্ন হয়। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 4। লেভ ভাইগোটস্কি শিশুর নিজের দ্বারা করতে পারা কাজ। তাহলে দেখো লেভ ভাইগোটস্কি এর মতে বলছে কি শিশুর নিজের দ্বারা করতে পারা কাজ,
ও সহায়তা পেলে করতে পারা কাজের পার্থক্যকে কি বলেছেন? তাহলে এই যে লাইনটা, এই লাইনটার যে তোমার এই উল্লেখ কোন জায়গাতে আছে এই কথা তোমাকে বলতে হবে। বুদ্ধিমত্তাতে না জেডপিজি? জেডপিজি মানে কি, এখানে দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার দেখো স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং আর দেখো অভিযোজন। তাহলে এদের মধ্যে কোনটি সঠিক হবে বা এই কথাটা কোথায় উল্লেখ আছে? তো এখানে দেখো তোমার সঠিক হবে অপশন নাম্বার বি, জেডপিজি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এর মানে কি দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট মানে দেখো যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা কিন্তু দেখবে নিজেরাও কাজ করে, আবার যদি শিক্ষক তাকে সহায়তা করে সেই সহায়তা পেয়েও কিন্তু তারা কাজ করতে থাকে। তাহলে এই যে তোমার এই কথাটা, এটা আমরা পাবো কোথায়? জেডপিডির মধ্যে, অর্থাৎ শিশুর একটা ডেভেলপমেন্টের মধ্যে পাবো না, শিশুর যে বিকাশ, সেই বিকাশের মধ্যে আমরা এখানে পাবো। আবার দেখো স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং মানে কি বলতো? স্ক্যাফোল্ডিং মানে মনে রাখবে তোমরা যে ধরো কোনো একটা শিক্ষার্থী, হ্যাঁ, সেই শিক্ষার্থীকে যদি কোনো শিক্ষক সহায়তা করে, মানে ধরো কোনো একটা কাজ করছো তুমি, এবার সেই শিক্ষকটা তোমাকে ততক্ষণই কাজ করানো শেখালো বা কাজ তোমাকে দেখিয়ে দিল যতক্ষণ তুমি পারছো না। এরপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু শিক্ষকটা কি করে, তার যে সহায়তা সেটা তুলে নেয়। বোঝানো প্রত্যেকের কি ব্যাপারটা বললাম আমি, যে কোনো একটা ধরো কোনো একটা পড়াশোনার ব্যাপারে ধরো বা কোনো একটা প্রজেক্টের ব্যাপারে ধরো, তুমি প্রজেক্ট করছো, ধরো একটা বাচ্চা প্রজেক্ট করছে, তো একটা যদি বাচ্চা প্রজেক্ট করে, ধরো বাচ্চারা প্রজেক্ট করতে পারছে না, তো ধরো কোনো শিক্ষক তাকে ততক্ষণই সহায়তা করলো সে যতক্ষণ ও বুঝতে পারছে না। এরপর কি করছে শিক্ষক, ধীরে ধীরে ওই সহায়তাটা উইথড্র করছে, কারণ ও শিক্ষক তখন জানবে যে এরপরে ও কাজটি সম্পূর্ণ করে নিতে পারবে বা ওই শিক্ষার্থী করতে পারবে। তো একে বলা হয় কিন্তু তোমার স্ক্যাফোল্ডিং, একে বলা হয় তোমার স্ক্যাফোল্ডিং। তাহলে অপশন নাম্বার জেডপিডি তোমার হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। রেসিপ্রোকাল টিচিং শিক্ষণ কৌশলটি ভিত্তি করে কিসের উপরে? আচরণবাদী তত্ত্ব, সামাজিক সাংস্কৃতিক পদ্ধতি, তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব না বহু বুদ্ধিমত্তা তত্ত্ব? তো এখানে দেখো এই যে রেসিপ্রোকাল টিচিং, যেটা এই রেসিপ্রোকাল টিচিং কি হয় দেখো, যে শিক্ষার্থীরা শিক্ষকের ভূমিকা পালন করে এবং এই শিক্ষকের ভূমিকা পালনের ক্ষেত্রে তারা 4টি কৌশল অবলম্বন করে। তারা কি করবে, কোনো কিছু পাঠ করে সেই পাঠ করার পর পরবর্তীতে কি হতে পারে সেটা অনুমান করবে। এরপর ধরো সে কিছুটা পাঠ করার পর কোনো শব্দ সম্পর্কে তার জানা নেই বা সেই শব্দ জানে না, সেটা কি করবে, সে বোঝার চেষ্টা করবে, সেটা জানার চেষ্টা করবে। এরপর সেই পাঠটা পড়ে সে নিজে প্রশ্ন তৈরি করবে, সে মনে মনে বিভিন্ন প্রশ্ন তৈরি করবে এবং ওই বিষয়বস্তুটি পড়ে অবশেষে সে কি করবে, উপস্থাপনা করবে। তো এটাই হলো কিন্তু তোমার রেসিপ্রোকাল টিচিং শিক্ষণ পদ্ধতি। তো এই পদ্ধতিটা কিন্তু তোমার অপশন নাম্বার বি হবে সঠিক, সামাজিক সাংস্কৃতিক পদ্ধতি একটি। অপশন নাম্বার বি হবে তোমার সঠিক, সামাজিক সাংস্কৃতিক পদ্ধতি। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী রুহি রয়েছে, রুহি, কোলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী রুহি রয়েছে, রুহি কোথায়? দেখো আমি তোমাদের বলি যে রুহি, রুহি মানে কি বলতো? দেখো কোলবার্গের যে নৈতিক বিকাশ তত্ত্ব, এখানে তোমার 3 ধরনের বিকাশ সম্পর্কে বলেছেন, বৈশিষ্ট্য সম্পর্কে 3টি বৈশিষ্ট্য বা স্তর বলেছেন বিকাশের। তার মধ্যে একটা দেখো, দেখো তোমার প্রাক প্রথাগত, প্রাক প্রথাগত, তাহলে প্রাক প্রথাগত। 2 নম্বর মনে রাখবে প্রথাগত, 2 নম্বর মনে রাখবে প্রথাগত, এবং 3 নম্বর তোমরা মনে রাখবে উত্তর প্রথাগত, উত্তর প্রথাগত। ওকে, তাহলে প্রাক প্রথাগত, প্রাক প্রথাগত, প্রথাগত, উত্তর প্রথাগত, এই 3টি স্তরে ভাগ করেন। তার মধ্যে মনে রাখবে এই যে প্রথাগত, এই প্রথাগততে কিন্তু রুহি রয়েছে, এই প্রথাগততে কিন্তু রুহি রয়েছে। ওকে, তো রুহি কি বলতো? রুহি হলো প্রথাগততে বলা হচ্ছে কি দেখো, যে এমন ব্যক্তি যারা কি করবে দেখো, আইন শৃঙ্খলাকে বজায় রাখবে, আইন শৃঙ্খলাকে মানবে, একে বলা হয় রুহি বলা হয়।
তাহলে আমরা অবশ্যই কি উত্তর করবো বলো? অপশন নাম্বার সি করব, প্রথাগত স্তর আইন ও শৃঙ্খলা। প্রথাগত স্তর আইন ও শৃঙ্খলা তোমার সঠিক আসবে। ওকে, তোমাদের সিটেটের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে যে রুহি পরীক্ষা আসতেও পারে। রুহি কোন স্তরে আছে? প্রথাগত স্তরে। রুহি কি বলবো? প্রথাগত স্তরে যে আইন শৃঙ্খলা বজায় রাখে তাকে বলা হয় রুহি। চলো পরের প্রশ্ন দেখো, নাম্বার 7। অপশন নাম্বার 7 দেখো, হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স বলতে কি বোঝায়? বোঝার প্রত্যেকের। তাহলে আমরা দেখবো আগে যে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানে কি। দেখো, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স মানে যে এমন ব্যক্তি যে ব্যক্তির জ্ঞান শিশুর থেকে বেশি। তাহলে কার জ্ঞান শিশুর থেকে বেশি হতে পারে? একজন শিক্ষক হতে পারেন, একজন অভিভাবক হতে পারেন, অথবা মা বাবা হতে পারেন। তো এই সমস্ত হচ্ছে তোমার ব্যক্তিরা, তারা কিন্তু এই সমস্ত শিশুদের কিন্তু আবেগ বুঝতে পারেন, তাদের উদ্দেশ্য বুঝতে পারেন। তো সেই সমস্ত হিসেব নিয়ে কিন্তু তারা তাদের সঙ্গে আলোচনা করেন, তাদের সঙ্গে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তো এইটা আমার কিন্তু কি বলো? ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। তাহলে কি হতে পারে? নিজের জটিল অনুভূতি বোঝা ও তা দিয়ে নিজের আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা? অবশ্যই না। বি নাম্বার দেখো, অন্যদের আবেগ, মেজাজ, প্রেরণা, উদ্দেশ্য বুঝে যথাযথভাবে সাড়া দেওয়ার ক্ষমতা? অবশ্যই অপশন বি তোমার সঠিক হবে। কি বললাম বলো? যে এমন ব্যক্তি বা শিক্ষক বা বাবা মা বা অভিভাবক যারা শিশুদের বুঝবে, শিশুদের তাদের উদ্দেশ্য জানবে, জেনে তাদেরকে কিন্তু তাদের সঙ্গে সহায়তা করার চেষ্টা করবে, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করবে, একে বলা কিন্তু তোমার ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। ওকে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 8। জাতীয় শিক্ষানীতি 2020, জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী শিশুদের মূল্যায়নের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে কি কি করা হয়? দলগত কাজ না আত্মমূল্যায়ন, প্রকল্প না মানসম্মত পরীক্ষা, মানসম্মত পরীক্ষা, পোর্টফোলিও, তারপরে নন নর্ম রেফারেন্স, আর ক্রাইটেরিয়ন রেফারেন্স টেস্ট। তাহলে আমরা এখানে কি করতে পারি? তাহলে আমরা দেখো, মনে রাখবে এখানে তোমার হবে অবশ্যই অপশন নাম্বার এ, দলগত কাজ ও আত্মমূল্যায়ন। দলগত কাজ ও আত্মমূল্যায়ন। দলগত কাজ মানে কি? শিক্ষার্থীরা যখন দলগতভাবে কাজ করে তখন কিন্তু তাদের ডেভেলপমেন্ট বা বিকাশ সহজে হয়। আবার আত্মমূল্যায়ন মানে কি? যে একটা শিশুকে এমন ধরনের কিছু কাজ দিতে হবে বা এমন কিছু কাজ করবে যেন সে শিখতে পারে, সে তার ভুল জানতে পারে, সে যেন শেখার চেষ্টা করতে পারে, একে বলে কিন্তু সে যেন নিজে জানতে পারে আমার ভুল কোথায়, বা যদি তার ডেভেলপ হয় সে যেন বোঝে যে এই জায়গাটা আমার ডেভেলপ হচ্ছে, এই ধরনের বলা হয় আত্মমূল্যায়ন বলা হয়। এছাড়াও আমরা আরো কিছু অ্যাড করেছি, ধরো আরো অ্যাড করা হয়েছে, ধরো যেমন তোমাদের কি বলতো, তোমাদের যেমন কি বলো, তোমাদের প্রকল্প, যেমন বলো প্রকল্প, এটাও অ্যাড করা হয়েছে, তোমার প্রকল্প অ্যাড করা হয়েছে। তারপর কুইজকে অ্যাড করা হয়েছে, কুইজ। ঠিক আছে, তো এগুলো লক্ষ্য রাখবে এগুলো সব। নেক্সট প্রশ্ন দেখি আমরা, সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্যে একজন শিক্ষককে কি করতে হবে? কেবল কুইজের নম্বর বিবেচনা করা, মানে ধরো সঠিকভাবে যদি মূল্যায়ন করতে হয় তাহলে একটা শিক্ষক কি করতে পারে? কেবল কুইজের উপর নম্বর বিবেচনা করতে পারেন না। শুধু শিক্ষার্থীদের ভুল বিবেচনা করা? অবশ্যই না। শেখার ফলাফল ও শেখার প্রক্রিয়া উভয়কে বিবেচনা করা। একটা দেখো, সকল শিক্ষার্থীর জন্য মানব পরীক্ষা ব্যবহার করা বা তোমার মানসম্মত পরীক্ষা ব্যবহার করা। তার মানে কি পরীক্ষা? অবশ্যই না, নিচেরটা না, অপশন সি হবে তোমার, যে শেখার যে ফলাফল ও শেখার যে প্রক্রিয়া উভয়কে বিবেচনা করবে। অর্থাৎ কোন শিক্ষার্থী যদি শেখে, সে শেখার কতটা ফলাফল পাচ্ছে এবং সে কি কিভাবে আর শিখতে পারবে, এই যে প্রক্রিয়াগুলো, এই সমস্ত কিছু কিন্তু একটা শিক্ষককে বিবেচনা করতে হবে, যে একটা শিক্ষার্থীর কোথায় ফল্ট আছে, কোন জায়গায় তার ইমপ্রুভ করতে হবে। এই জন্য বলা হচ্ছে কিন্তু যে শেখার ফলাফল ও শেখার প্রক্রিয়া উভয়ই তোমার একটা শিক্ষককে বিচার করতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা, নাম্বার 10। অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদের বাড়ির কাজ ও ছোট ভাই বোনের যত্ন নিতে বলা হয়। আচ্ছা দেখো, আবার বলছি আমি যে অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেদের তুলনায় মেয়েদেরই
মেয়েদেরই বাড়ির কাজ ও ছোট ভাই বোনের যত্ন নিতে বলা হয়। এটি কি? লিঙ্গ ভিত্তিক ধ্যান ধারণা, লিঙ্গ ন্যায়, লিঙ্গ সমতা, না লিঙ্গ প্রাসঙ্গিকতা? তাহলে দেখো এখানে তোমার ছেলেদের তুলনায় মেয়েদের যে বাড়ির কাজ ও ছোট ভাই বোনের যত্ন নেওয়া, এটা কিন্তু একটা লিঙ্গ ভিত্তিক ধ্যান ধারণা। অবশ্যই তোমার মনে রাখবে লিঙ্গ ভিত্তিক ধ্যান ধারণা। তো এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ 10টি সিডিপি থেকে প্রশ্ন। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমি খুব শীঘ্রই তোমাদের পরবর্তী সেট আপলোড করব।